আচ্ছা, এতটুকুর ভেতরে কোনো সমস্যা আছে কিনা? খুব ছোট একটা ফাংশন আমরা তৈরি করছি লুপের মাধ্যমে এবং ডেট টাইম ইউজ করে পিএইচপি। সবাই কি ক্লিয়ার? স্যার ওইখানে তো 5 থেকে 2021 পর্যন্ত আসলো, তাহলে তো স্যার যাদের বয়স 16 থেকে কম তাদেরটা হইলো। হ্যাঁ, এটা হবে হলো 16 থেকে কম। হ্যাঁ, তাহলে আসবে হলো আমাদের 2004 পর্যন্ত। ঠিক আছে। হুম। আচ্ছা, এর ভিতরে আবার কন্টিনিউ চলে আসছে, কন্টিনিউটাকে স্কিপ করে দিই একটু। তো 1900 সাল থেকে আমাদের এখানে 2005 পর্যন্ত আসছে। ঠিক আছে, এটার কথাই তো বলতেছিলাম তো। হ্যাঁ স্যার। তো এটা আপনার এই ডাইনামিক্যালি এখানে 18 বছর দিলে 2002 পর্যন্ত আসবে। ঠিক আছে। দেখ, লজিকটা বুঝতে পারলে আপনি এখন ঘোরায় পেঁচায় অনেক কিছুই করতে পারবেন, মানে কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা। হ্যাঁ, এটাই হলো বিষয়। এটা চাইলে আরো অনেক ভাবে করা যায়। মনে করেন যে এখন আমি এটা এখানে কন্ডিশন সেট না করে এখানে আমি মনে করেন যে এভাবেই রাখলাম। আমরা আরো একটা কিওয়ার্ড দেখি যেটা হলো ব্রেক। ঠিক আছে। ব্রেক কিওয়ার্ডটা হলো যে আমাদের ধরলাম যে স্টার্ট পয়েন্ট আর এন্ড পয়েন্ট ওইটাই থাকবে। এটা আরো ডাইনামিক। ঠিক আছে। তো এন্ড পয়েন্ট ওইখানে থাকবে, আমরা ধরলাম না। যদি আমাদের স্টার্ট পয়েন্টের সাথে আমাদের একটা ইয়ার দিলাম, মনে করেন যে রেজিস্ট্রেশন ইয়ার। ঠিক আছে। তো রেজিস্ট্রেশন ইয়ারটা হলো এন্ডিং ইয়ার থেকে 16 বছর মাইনাস হলে আমাদের রেজিস্ট্রেশন ইয়ার। এই রেজিস্ট্রেশন ইয়ারের সাথে যখন আমার স্টার্ট ইয়ারটা ম্যাচ করবে, তখন যেটা করবে আমরা ব্রেক করে দিব। ঠিক আছে। কন্টিনিউ যেরকম একটা কিওয়ার্ড, ব্রেকও একটা কিওয়ার্ড। কন্টিনিউতে যেটা হয় যে আপনার স্কিপ করে, আর ব্রেকে যেটা করে থামায় দেয় একেবারে, এরপর আর লুপ ঘুরবে না। ঠিক আছে। তো এটার আউটপুটও সেম হওয়ার কথা, সেই 1900 থেকে 2005 বা 4, যেটাই হোক, 4-5 এর ভিতরে। ঠিক আছে। এটা কি বুঝতে পারছেন? এখানে কিন্তু ব্রেক কিওয়ার্ড দিয়ে আমরা কাজ করছি। ঠিক আছে। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, তাহলে সামনের দিকে আগায় যাই। ওকে। তো সেম কাজটা আমরা যেটা হলো যে আমরা একটা লুপের মাধ্যমে করতেছি, যেটা হলো ফর লুপ। তো এরকম আমাদের আরো কিছু লুপ আছে, যেটা হলো ওয়াইল লুপ, ডু ওয়াইল লুপ। তো ওয়াইল লুপ আর ফর লুপ মোটামুটি একেবারে সেমই। তো ওয়াইল লুপে যেটা হচ্ছে যে আমাদের এখানে যেমন আমাদের আগে কন্ডিশন, ইনিশিয়াল কন্ডিশন এবং ইনক্রিমেন্ট একেবারে সেম লাইনে, কিন্তু ওয়াইল লুপে যেটা হয় যে আমাদের ফার্স্টে হয় কন্ডিশন। তো আপনি মনে করেন যে ভ্যারিয়েবল আই ইকুয়াল টু দিলেন 0, প্রথমেই কন্ডিশন যদি ম্যাচ করে তাহলে লুপটা ঘুরবে, আদারওয়াইজ লুপ ঘুরবেই না। ঠিক আছে। এবং তার পরবর্তী দিলাম ইনক্রিমেন্ট। তো এটা হলো আমার ওয়াইল লুপের প্যাটার্ন। প্রথমত কন্ডিশন, পরবর্তীতে আউটপুট, তারপরে ইনক্রিমেন্ট। ঠিক আছে, এই আর কি। তো এই লুপ তো ঘুরবেই না, কারণ এটা তো ফলস। ঠিক আছে। তো এখানে আমার তো জিরো জিরো হইলে তো ওয়াইল লুপ হয়ে যাচ্ছে প্রথমেই ফলস। ঠিক আছে। তো আমি এখানে 12 দিলাম, আর যেটা আমি বা 1 দিলাম। ঠিক আছে। তো 100 যতক্ষণ না হবে এই লুপটা ঘুরতে থাকবে। তাহলে এখানে মেইনলি হলো আমাদের কন্ডিশন, ইনক্রিমেন্টটা আমরা ভেতরে দিচ্ছি, যেটা ফর লুপে কিন্তু আমাদের এই প্যারামিটারই ইউজ করা হতো। ওয়াইল লুপে যেটা হচ্ছে এটা বাইরে বাইরে হচ্ছে, ভেতরে বলতে গেলে মানে লুপের ভেতরে।
প্রথমেই আমাদের কন্ডিশনটা দিয়ে চেক হয়ে যাচ্ছে। আর ডু ওয়াইল লুপটা একেবারেই সেম। ডুতে যেটা হচ্ছে যে প্রথমত কিছু একটা করতেছে। ডু মানে কি? ডু মানে করা। ঠিক আছে? তো এখানে আমাদের প্রথমত কোনো না কোনো কিছু আগে এক্সিকিউশন হয়ে যাচ্ছে। তো এক্সিকিউশনটা কি? যে আমার লুপ ঘুরুক আর না ঘুরুক, যদি কোনো কারণে আমার এইটা কল হয় তাহলে ডু এর ভেতর যেটা আছে সেটা এক্সিকিউট হয়ে যাবে। তাতে লুপ পজিটিভ হোক আর নেগেটিভ হোক সেটা আমার বিষয় না। ঠিক আছে? মনে করেন যে আপনি এখানে কন্ডিশন দিলেন 0 ডবল ইকুয়াল টু 0। ঠিক আছে? তার মানে কিন্তু লুপ ফলস। বা আমি ধরলাম যে এখানে আহ, এমন কোনো একটা কন্ডিশন দিলাম যার ফলে আমার লুপটা ঘুরবে না বা সেই লুপটা এক্সিকিউট হবে না। ঠিক আছে? তো সেক্ষেত্রে আমাদের কিন্তু এখানে আমি 0 দিয়ে দিলাম। আচ্ছা, তো এখানে যদি আমি ইকো দিই হ্যালো ওয়ার্ল্ড, তো এই উপরেরটা ঘুরলো আর না ঘুরলো সেটাই শোনা, বা আমার এই ওয়াইল লুপ ট্রু হলো ফলস হলো সেটাই শোনা। এখানে যেটা হবে যে আমার লুপটা কিন্তু ঘুরে যাবে একবার এবং হ্যালো ওয়ার্ল্ডটা চলে আসবে। এরপর দেখবে যে ওয়াইলের রেজাল্ট ইজ 0, তার মানে সে আর এক্সিকিউট হবে না। ঠিক আছে? ওকে। তো ডু ওয়াইল লুপে যেটা হয় যে ওইটাই ফার্স্টে ডুটা এক্সিকিউট হয়, তারপর ওয়াইল লুপে যেটা থাকে সেটা এক্সিকিউট হতে থাকে। আচ্ছা, নেক্সট আসতেছে আমাদের ফর ইচ লুপ। ফর ইচ লুপ বা ফর ইচ লুপ দেখার আগে আমাদের আরেকটা জিনিস দেখতে হবে, যেটা হলো অ্যারে। ঠিক আছে? অ্যারে দিয়ে আমরা ফর ইচ লুপ দেখব। তো ডাটা টাইপ অ্যারে নিয়ে আমরা ছোট্ট একটা আইডিয়া পেয়েছিলাম, যেটা হলো কালেকশন অফ মাল্টিপল ডাটা ইজ অ্যারে, যেটা হলো আমরা ভ্যারিয়েবল দিয়ে ভ্যারিয়েবল প্রথমে দেখছিলাম, তারপরে আমরা অ্যারেটা দেখছিলাম। তো অ্যারের ভিতরে আমাদের দুই ধরনের অ্যারে আছে, একটা হলো অ্যাসোসিয়েটিভ অ্যারে আর একটা হলো নিউমেরিক অ্যারে। তো অ্যাসোসিয়েটিভ অ্যারেটা হলো এরকম, মনে করেন যে আমার একটা অ্যারে আছে, এই অ্যারের ভেতরে যখন ভ্যালুগুলা ইন্ডেক্স আকারে থাকে। ঠিক আছে? তো এখানে আপনি যখন একটা অ্যারে তৈরি করলেন, আপনি যদি এই অ্যারেকে প্রিন্ট করেন, আমি এখানে মনে করেন এই প্রিন্ট করলাম এই অ্যারেটাকে, অ্যারে ওয়ান। ঠিক আছে? তো এটার আউটপুটটা দেখেন কি আসে। তো এইটা হলো আমার অ্যারের আউটপুট। তো অ্যারের আউটপুটের থেকে সবচেয়ে বড় ইম্পর্টেন্টটা হলো যে অ্যারের যে এই ইন্ডেক্সিংটা আছে, এই ইন্ডেক্সিংটা কিন্তু নিউমেরিক ইন্ডেক্সিং এবং এটা অটো অটো ইনক্রিমেন্ট হয়েছে। তো এখানে ইনক্রিমেন্ট মানে ইন্ডেক্সিংটা শুরু হয়েছে 0 থেকে এবং শেষ হয়েছে 6 এ। ঠিক আছে? তো এখানে যেহেতু আমাদের ইন্ডেক্স আকারে এই অ্যারে রেজাল্টটা আছে, তো এটাকে আমরা সেজন্য ইন্ডেক্স অ্যারে বলতেছি। ঠিক আছে? আর যদি কোনো কারণে আমাদের এই অ্যারের রেজাল্টটা অ্যাসোসিয়েটিভ আকারে থাকে, তো অ্যাসোসিয়েটিভ বলতে আমরা কি বুঝি সেটা একটু দেখি। আম, তো এই সেম অ্যারেতে এখানে মনে করেন যে আমি প্রথমত বলে দিলাম যে ইন্ডেক্সটা আমি ডিফাইন করে দিচ্ছি, এই যে ক্লাস 1। ঠিক আছে? তো এখন যদি আপনি এই অ্যারেটাকে প্রিন্ট করেন, তাহলে আসবে যেটা দেখেন, এটার ইন্ডেক্স কিন্তু আপনি ডিফাইন করে দিয়েছেন। ঠিক আছে? তো এটাকে আমরা বলতেছি অ্যাসোসিয়েটিভ অ্যারে। তো এই অ্যারে অনেক সময় অ্যারের সাথেও আমাদের লুপের একটা সম্পর্ক আছে। যে মনে করেন যে আপনার দেখেন অলরেডি কিন্তু এই অ্যারেতে অনেকগুলা ডাটা। ঠিক আছে? এবং সেই ডাটার পরিমাণটা কিন্তু আরো অনেক বেশি হইতে পারে। ঠিক আছে? তো এখানে মনে করেন 1 থেকে 7 আছে। তো এখানে মনে করেন 8, 9, 10 এরকম অনেকগুলা আমাদের ডাটা আছে। তো এখানে আপনি অ্যারে থেকে আপনি লুপের মাধ্যমে
এই ডাটাগুলোকে ফেচ করে আনতে চাচ্ছেন। তো সেক্ষেত্রে আপনি কিভাবে করবেন? ধরলাম যে আমি ফর লুপ ইউজ করে এই অ্যারে থেকে ডাটাগুলা নিয়ে আসবো। তো অবশ্যই আমাদের ইনিশিয়াল ইন্ডেক্সিং 0 হবে, যেহেতু আমাদের অ্যারে ইন্ডেক্স শুরু হয় 0 থেকে। তো পরবর্তীতে আমাদের টোটাল অ্যারের কাউন্টিংটা লাগবে, যে আসলে আমাদের এই লুপটা কয়বার ঘুরবে। তো সেটা আমি কাউন্ট করি যদি এই অ্যারেটা, তো তাহলে আমি এটার কাউন্টিংটা পেয়ে যাব। আর পরবর্তীতে হলো ভেরিয়েবল আই প্লাস প্লাস, মানে হলো আমার অ্যারেটা এক এক করে বাড়বে। ঠিক আছে? তো এই হলো আমাদের পুরা লুপের স্ট্রাকচার। তাহলে আমি যেটা করতে পারবো, ওই লুপের থেকে আমি ডাটাগুলা বের করে নিয়ে আসতে পারবো। তো আপনি যদি এখানে ইকো দেন ভেরিয়েবল অ্যারে দিয়ে, যদি ইন্ডেক্সটা দিয়ে দেন, যেহেতু ইন্ডেক্সটা আমার এখানে ডাইনামিক, ঠিক আছে, যেহেতু ইন্ডেক্সটা ডিপেন্ড করতেছে কাউন্টিং এর উপরে এবং সেই পরিমাণ লুপই কিন্তু চলবে। তো সেক্ষেত্রে আমাদের এই অ্যারে থেকে কিন্তু আমি ইন্ডেক্সটা এখানে বসাই, তার উপর ডিপেন্ড করে আমি ভ্যালুটা নিয়ে আসতে পারতেছি। তো এখন যদি আউটপুট দেখেন, তো এই দেখেন 1 2 3 4 5 6 7 8 9, তো এখানে আমার ডাটাগুলো চলে আসছে। এই ডাটাগুলোকে আপনি চাইলে কাস্টমাইজ করতে পারেন, যে দিস ইজ সিরিয়াল নাও। তো আমি একটা সিরিয়াল নাম্বার দিয়ে একটা বিআর ট্যাগের ভিতর দিয়ে দিলাম, তাহলে যেটা হচ্ছে যে এক একবার করে ঘুরবে, এক একটা করে সিরিয়াল জেনারেট হবে এবং একটা করে ব্রেক ক্রিয়েট হবে। ঠিক আছে? তো দিস ইজ সিরিয়াল নং 1 2 3 4 5 6 7 8 9 10, এটা কিন্তু ওই অ্যারে থেকে জেনারেট হচ্ছে। ঠিক আছে? এখন যদি আপনি অ্যারেতে 11 12 যোগ করেন, তাহলে এর ভিতরেও এই 11 12 চলে আসবে। ঠিক আছে? কারো বুঝতে কি সমস্যা হচ্ছে, বা কোশ্চেন থাকলে করতে পারেন। স্যার, যে ডু হোয়াইল লুপটা কখন আমরা ইউজ করতে পারবো এটা? কারণ ডু হোয়াইল লুপটা অ্যাকচুয়ালি এমন কোন জায়গায় ইউজ করতে হবে যেখানে আমাদের এই লুপ চালানোর আগে যদি কোনো, মানে লুপটা চলুক আর না চলুক, আমাদের যদি কোনো কিছু আউটপুটে নিয়ে আসতে হয়, সেক্ষেত্রে আমাদের ডুটা দিয়ে চেক দেওয়া যায় যে লুপ ঘুরুক আর না ঘুরুক। দেখেন এই লুপটা কিন্তু ঘুরে নাই, কিন্তু এখানে হ্যালো ওয়ার্ল্ডটা চলে আসছে। ঠিক আছে? ওকে, এটা সিনারিও আপনার যখন কোনো কন্ডিশন এরকম আসবে, যে লুপটা না ঘুরলেও আপনার কোনো কিছু একটা আউটপুটে নিয়ে আসতে হবে, সেক্ষেত্রে আপনি ডু হোয়াইল লুপ ইউজ করতে পারেন। স্যার ফর লুপে যেমন ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট ছিল, তারপরে হোয়াইল লুপে ছিল, তো ডু হোয়াইল লুপে এটা কোথায় আসতেছে? এটা আসতেছে এই ডু এর ভিতরে। আচ্ছা। খুবই সিম্পল, মানে স্ট্রাকচারটাই এটা। এখন এটা আপনি যখন ফর লুপের স্ট্রাকচারে ফেলাই দিবেন, তখন ওই একই জিনিসটাই ঘুরবে। ঠিক আছে? জাস্ট স্ট্রাকচারটা আমি বুঝাই দিছি, ফর লুপটাকে ভালো মতো বুঝায়। ফর লুপ দিয়ে আমরা ছোট একটা প্রজেক্টও করলাম ড্রপ ডাউনের। ঠিক আছে? একই। তো এখন আরেকটা লুপ বাকি আছে, যেটা হলো ফর ইচ লুপ, যেটা দেখার জন্য আমরা অ্যারেতে আসছি। তো এটা দেখার আগে আমরা অ্যারে দিয়ে ফর লুপটা দেখলাম, এটা সবাই বুঝতে কি পারছেন? লাস্টে যেটা দেখাইছি, এটা কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। তাহলে আমরা মাল্টি ডাইমেনশন অ্যারে দেখবো, তারপরে ওইটা দিয়ে ফর ইচ লুপ দেখবো। মোটামুটি সবাই তাহলে বুঝতে পারছেন, তাই তো? আচ্ছা, ওকে। আচ্ছা, আমরা একটু
মানে একটা ব্রেক নিই, ছোট একটা 5 মিনিটের একটু ব্রেক নিই, 3-4 মিনিটের। ঠিক আছে, আমরা জাস্ট জাস্ট 2-3 মিনিট পরে আমরা শুরু করি, 57-58তেই আমরা শুরু করতেছি। ঠিক আছে, একটা 3 মিনিট একটা ব্রেক নিই। ওকে, তো এখন যেটা দেখবো সেটা হলো মাল্টি ডাইমেনশন অ্যারে। তো আমরা যেটা দেখতেছিলাম এটা সিঙ্গেল ডাইমেনশন অ্যারে, মানে একটা সিঙ্গেল অ্যারে নিয়ে কাজ করতেছি। এখন যদি এমন হয় যে একাধিক অ্যারে এখানে আসতে পারে, মানে একটা অ্যারের ভেতরে আরো একটা অ্যারে থাকতে পারে। ঠিক আছে, তো মনে করেন যে আপনি একটা ইনফরমেশন একটা অ্যারে ক্রিয়েট করলেন। ঠিক আছে, যে অ্যারের ভেতরে আপনি একাধিক অ্যারে রাখলেন। ইনফরমেশন অ্যারের ভিতরে কি কন্টেন্ট করবে? মনে করেন যে নেম, করিম, আমি ধরলাম যে একটা অ্যারে ক্রিয়েট করলাম যেখানে আমার কিছু ইনফরমেশন আছে। তো এমন হইতে পারে যে আমার এই ইনফরমেশনটা একাধিক মানে একাধিক অ্যারে এখানে আসতে পারে। একাধিক অ্যারে বলতে কি বোঝায়, যে আপনার ইনফরমেশনটা একটা না, আমার মনে করেন 2000 স্টুডেন্টের ইনফরমেশন এখানে আছে। তো সেক্ষেত্রে আমরা যেটা দেখতেছিলাম যে আমরা সিঙ্গেল একটা অ্যারে দেখলাম, যে অ্যারেতে আমাদের কিছু বেসিক ইনফরমেশন আছে। তো এখন এই অ্যারেটার ভেতরে একটা সিঙ্গেল স্টুডেন্টের ইনফরমেশন আছে, আমরা চাচ্ছি যে না মাল্টিপল স্টুডেন্টের, এমন হতে পারে 2000 স্টুডেন্ট আছে, সেই স্টুডেন্ট গুলার ইনফরমেশন গুলো রাখবো। তো এটা আবার যখন আমরা মানে একাধিক ইনফরমেশনের একাধিক সেম রিলেটেড ইনফরমেশন একটা অ্যারেতে রাখতে যাবো, তখন দেখা যাবে যে এই সবগুলা অ্যারেকে আমরা আরেকটা অ্যারের ভিতরে রাখবো। ঠিক আছে? তো সেটাই করি। তো ধরলাম যে আমার একটা অ্যারে, এই অ্যারেটাকে আরেকটা অ্যারে দুইটা অ্যারে তৈরি করলাম, এবং সেই অ্যারে দুইটাকে আবার আমি আরেকটা সিঙ্গেল অ্যারের ভিতরে রাখলাম। ঠিক আছে, তো এখন আমি যদি আমার কোনো অ্যারেতে অ্যাক্সেস করতে চাই, তো প্রথমত যে আমাদের এখানে যেহেতু মাল্টি ডাইমেনশনে আছে, তো আমি কোনো কারণে চাচ্ছি যে এখানে ইনফরমেশন যে অ্যারে আছে সেই অ্যারের দ্বিতীয় অ্যারে যেটা আছে সেই অ্যারের নেমটা কি। যদি আমি এইভাবে অ্যাক্সেস করতে চাই, তাহলে আমি ইনফরমেশন লিখলাম, তারপরে আমাদের যেহেতু এখানে নেস্টেড আকারে থাকলেও এই অ্যারের ইন্ডেক্স কিন্তু 0, আবার এই অ্যারের ইন্ডেক্স কিন্তু 1, তাহলে আমি 1 ইন্ডেক্সে ঢুকবো। 1 ইন্ডেক্সে ঢুকে আমি যে এক্সপেক্টেড প্রপার্টিতে আমি ঢুকতে যাচ্ছি সেটা হলো নেম, দিয়ে যদি আপনি ওকে দেন, তাহলে এখানে আমাদের দ্বিতীয় অ্যারের যে নামটা আছে সেটা চলে আসবে। তো আমি একটু চেঞ্জ করে দিই, তাহলে এখানে কোরিন 2 চলে আসবে। এখানে কোরিন 2 চলে আসছে আর কি। আচ্ছা, তো এখন যেটা হলো যে আমরা যেরকম আগে যে লুপটা তৈরি করছিলাম এই যে ফর লুপের ভিতরে, তো এখানে কিন্তু সিঙ্গেল ডাইমেনশন অ্যারে নিয়ে কাজ করা হয়েছে। ঠিক আছে, তো আমরা যখন মাল্টি ডাইমেনশন অ্যারে নিয়ে কাজ করব তখন আমরা ফর ইচ লুপ দিয়ে কাজ করতে পারি। তো ফর ইচ লুপে যেটা হবে যে এখানে আমাদের পুরা কালেকশনটা থাকবে, যেটা অ্যারে কালেকশন। তো আমি ফর ইচ ডিক্লেয়ার করলাম। তো ফর ইচ এর সুবিধা হলো যে এই লুপটা হলো সবচেয়ে সহজ একটা লুপ, যে লুপে কোনো ইনিশিয়াল পয়েন্ট, এন্ডিং পয়েন্ট বা ইনক্রিমেন্ট কিছুই দেওয়া প্রয়োজন পড়ে না, সেক্ষেত্রে এটা অটোমেটিক্যালি নিয়ে নেয়। তো ইনফরমেশন দেওয়ার পর সেটার যে টোটাল অ্যারে লেন্থ এবং কাউন্টিং পুরোটাই সে নিয়ে নেবে, এবং এখানে যখন আমরা এটাকে রিনেমিং করতে হয়, এটার প্রসেস হয়,
তো আমি দিলাম যে ইনফরমেশন অ্যাজ ইনফো দিয়ে আমি এটার যত ইন্ডেক্স আছে সব ইন্ডেক্সে আমি অ্যাক্সেস করতে পারবো। তো এখানে আমি দিলাম ইনফো দিয়ে আমার প্যারামিটার ইন্ডেক্সের নামগুলো হলো নেম, তো আমি এই দুইটা নেম, আমি প্রথমত নেম দিয়ে আমি ফর ইচ লুপটা চালাচ্ছি। তার ফলে যেটা হবে যে আমার করিম 1 আর করিম 2 এই দুটো চলে আসবে, ঠিক আছে? তো করিম 1 আর করিম 2 এই দুটো চলে আসছে, এই দুটো কিন্তু এই যে ফর ইচ লুপের ইন্ডেক্সের মাধ্যমে আসছে, ঠিক আছে? আচ্ছা, তো এখানে এটা তাহলে আমাদের কিসে ইউজ হচ্ছে? মাল্টি ডাইমেনশন অ্যারেতে আমাদের ওই অ্যারের নেমটাকে আমরা রিনেম করে দেন আমরা প্যারামিটারের বা ইন্ডেক্সের নামটা বললে সেক্ষেত্রে আমাদের ইনফরমেশনটা চলে আসতেছে, ঠিক আছে? তো এখানে হয়তো বা আপনার ইনফরমেশন গুলো এভাবে দেখাইতে পারে যে স্টুডেন্ট নেম ইজ, ঠিক আছে? তো এখানে ক্লাস সেকশন দুইটা আমাদের ইন্ডেক্স আছে। তো প্রথমটা হলো আমাদের করিম 1 আর স্টুডেন্ট ক্লাস হলো 62 আর স্টুডেন্টের সেকশন হলো 1, আর পরেরটা হলো করিম 2 স্টুডেন্ট আর সেকশনের নামটা চলে আসছে। তো এটা যেটা আসছে মাল্টি ডাইমেনশন অ্যারে থেকে আমাদের ফর ইচ লুপের মাধ্যমে এই ডাটাটা জেনারেট হয়ে আসছে। কারো বুঝতে কোনো সমস্যা থাকলে বলতে পারেন। আচ্ছা, তাহলে বুঝতে পারলে আমরা সামনের দিকে আগাই। তো অ্যারে দিয়ে আমাদের কিন্তু অনেক কাজ করা যায় এবং অ্যারের অনেক বিল্ট ইন ফাংশন আছে, ঠিক আছে? আমরা কয়েকটা দেখি আর বাকিগুলো আপনারা W3 স্কুল বা W3 স্কুল থেকে দেখে নিতে পারেন এই আর কি। তো এখানে অ্যারের যে বিল্ট ইন ফাংশন গুলো আছে, মনে করেন যে অ্যারে স্লাইস, অ্যারে শিফট, অ্যারে ম্যাপ, অ্যারে কি বা অ্যারে কম্বাইন, এখানে বিভিন্ন ধরনের ফাংশন আছে যেগুলো দিয়ে আমরা হয়তো বা অ্যারে গুলাকে আমরা মানে মার্জ করি, অথবা অ্যারে গুলা থেকে আমি শুধুমাত্র কি গুলা যদি চাই সেক্ষেত্রে আমি কি গুলা ফেস করে নিয়ে আসতে পারি, ঠিক আছে? জাস্ট শর্টে আমরা যদি দেখি আম, যেগুলা আমরা আলোচনা করলাম, সাপোজ মনে করেন অ্যারে কি, কোনো কারণে আমি চাচ্ছি যে আমি শুধু অ্যারেটা থেকে অ্যারে কিজ গুলা নিয়ে আসতে। তো এটা হলো আমার অ্যারে, মাল্টি ডাইমেনশন অ্যারে। আমি সিঙ্গেল ডাইমেনশন অ্যারেটা নেই, অ্যারে 2। তো দেখেন এখানে যে অ্যারেটা আসছে, এখানে ক্লাস, রোল, সেকশন আর নেম, ক্লাস, রোল, সেকশন আর নেম এগুলা কিন্তু আমার অ্যারের ইন্ডেক্স, ঠিক আছে? এই যে ক্লাস, রোল, সেকশন আর নেম এটা হলো ইন্ডেক্স, আচ্ছা? তো এটা হলো আমরা কিটা শুধুমাত্র নিয়ে আসছি। আচ্ছা, এটা হলো বিল্ট ইন ফাংশন, ঠিক আছে? পিএইচপি বিল্ট ইন ফাংশন যেটাতে আমরা এই এটা পাবেন। তারপর অ্যারে কম্বাইন আছে, তো অ্যারে কম্বাইন অ্যারে মার্জ করে দেয়, ঠিক আছে? এখানে আমি দুইটা অ্যারে নিলাম, সাপোজ অ্যারে 1 আর অ্যারে 2।
কোথাও ভুল করছি নাকি? আচ্ছা, এটা ইকুয়াল নাম্বার অফ এলিমেন্ট আছে অ্যারে কম্বাইনে, দুটার পরিমাণ বোধহয় সমান না। দুটার পরিমাণ তো একটাতে 12টা, একটাতে হলো 4টা, দুইটা, তিনটা, 4টা। আচ্ছা, এই অ্যারে কম্বাইনের প্রসেসটার ভিতর আবার একটু ডিফারেন্স আছে, সেটা আমরা একটু দেখি। অ্যারে কম্বাইন যে ফাংশনটা আছে, যেমন 131 4 আর রহিম, ঠিক আছে? তো এখানে যেটা হচ্ছে যে 131 4 আর রহিম, এটা হলো প্রথম অ্যারে 2 এর আমার ভ্যালু। আর অ্যারে 1 এর যে ভ্যালুটা আছে ওই ভ্যালুটাকে সে কি বানায় দিচ্ছে, আর পরবর্তী যে অ্যারেটা আছে সেই অ্যারের ভ্যালুটাকে সে ভ্যালু বানায় দিচ্ছে। তার মানে হলো এটা আমার প্রথম কথা হলো এটা আমার প্রথম অ্যারের ভ্যালু, আর এটা হলো দ্বিতীয় অ্যারের ভ্যালু, ঠিক আছে? প্রথম অ্যারের ভ্যালু, দ্বিতীয় অ্যারের ভ্যালু, ঠিক আছে? ওই জন্য বলছিল লেন্থটা সমান রাখতে, এই আর কি, ঠিক আছে? তো অ্যারে নিয়ে মোটামুটি একটু আইডিয়া পেলাম, এরপর আমরা ফাংশনে চলে যাই। ফাংশন জিনিসটা কি? ফাংশন হলো আমার এমন একটা মানে ফাংশনালিটি যার ফলে যেটা হলো আমাদের কখনো কোনো কাজ যদি একাধিকবার করার প্রয়োজন হয় আমরা সেটা ফাংশনের ভিতর রেখে দিই, এবং ফাংশনটাকে যখন আমরা কল করব তখন সেই ফাংশনের ফাংশনালিটিটাকে আমরা রিইউজ করতে পারবো। তো ধরে রাখেন খুবই সহজ, মনে করেন যে আমি একটা প্লাস নামে আমি ফাংশন তৈরি করলাম, যে ফাংশনের কাজ হলো যোগ করা। তো এখন আমরা যদি দুটা ভ্যালু এখানে পাস করি, মনে করেন যে ভ্যালু 1 আর ভ্যালু 2, তো এই ফাংশনের ভিতরে যখন পাস করব তখন এই ফাংশন থেকে আমি যে ডাটাটা রিটার্ন করব, ঠিক আছে, সেই ডাটার উপর ডিপেন্ড করে আমার এই ফাংশনটা তৈরি হবে। এখানে আমি দিলাম যে প্লাস ফাংশনের ভিতর দুইটা প্যারামিটার সেট করলাম, এগুলোর নাম হচ্ছে প্যারামিটার। তো প্যারামিটারের ভিতরে পিএইচপি তে অনেক কাজ আছে, আমরা এটা দেখবো। অপশনাল প্যারামিটার আছে, এবং এই প্যারামিটারের ভ্যালুগুলা চাইলে এখানে আবার অ্যাসাইন করে দেওয়া যায়, যদি কখনো পিএইচপি তে এটা এক্সেপশনাল এটা করা যায়, প্যারামিটারের ভ্যালু আছে। এবং আমাদের ফাংশনের ভিতর ভ্যালু দুই ভাবে আউটপুট আনা যায়, একটা হলো ইকো দিয়ে এখানে আউটপুট আনা যায়, আর একটা হলো রিটার্ন করা যায়, দুটোই করা যায়। তো আপনি যদি val1 প্লাস val2 এখানে ইকো করেন তাহলে যেটা হবে যে এখানেই আউটপুটটা চলে আসবে। তবে আরেকটা জিনিস হলো যে ফাংশনটাকে অবশ্যই আমাদের কল করতে হবে, কল না করলে কিন্তু আমাদের ফাংশনটা কাজ করবে না। এটা হলো ফাংশনের ডিক্লারেশন। আর ফাংশনটা কল করার সময় আমাদের প্যারামিটারের অবশ্যই যে পরিমাণ প্যারামিটার এখানে পাস তৈরি করা হয়েছে সেই পরিমাণ প্যারামিটার এখানে আবার আমাদের পাস করে দিতে হবে, ঠিক আছে? তো এটা খুবই সহজ এখানে। আচ্ছা, ভ্যালু বানান ভুল করছে কোথায়? এখানে রিটার্ন আসছে 3, এটা আসছে হলো ইকো, ঠিক আছে? তো ইকো যখন করব তখন ফাংশনের ভেতরে আসলে আমাদের আউটপুট গুলো আসবে। মনে করেন যে দিলাম যে দিস ইজ আওয়ার আউটপুট, দিয়ে মনে করেন যে যে আউটপুটটা আছে এটা চলে আসছে, যে দিস ইজ আওয়ার আউটপুট। স্যার এখানে হচ্ছে ওই ভ্যাল স্পেলিংটা ঠিক হচ্ছে না স্যার। আমার ওই রিটার্ন আর সবকিছু একসাথে হয়েছে, তো অ্যারিথমেটিক অপারেটর আর কনক্যাটিনেশন একই লাইনে করে করছি, নন নিউমেরিক ভ্যালু বলতেছে। দ্যাটস একটা রিজন যে আমি এখান থেকে ইকো করলে এর ভেতরে যে ফাংশনালিটি গুলো আছে এটার সাথে আমার হাত দেওয়া লাগে, তো আমি চাইলে এটাকে আমি রিটার্ন করতে পারি। তো রিটার্ন করলে যেটা হয় যে আমার কোনো কিছু ফাংশনের ভিতরে আউটপুট এক্সিকিউট হয় না, পুরো ফাংশনটাকে সে এখান থেকে আমাদের আউটপুটে মানে এখান থেকে রিটার্ন করে দেয়। ফাংশন রিটার্ন করে দেওয়া মানে হলো ফাংশন আর এক্সিকিউশন হবে না, রিটার্ন করে দিলে আমাদের ভ্যালুটা এখানে চলে আসবে, এবং সেটাকে আমরা পরবর্তীতে ইকো করে দেখতে পারি যে দিস ইজ আওয়ার আউটপুট। আর প্লাস এর ভিতর তো এখানে ফাংশনের ভিতর যে প্যারামিটার দুটো পাস করছে এখান থেকে রিটার্ন হওয়ার পরে এখানে মনে করেন যে 3 চলে আসছে, তো দিস ইজ আওয়ার আউটপুট 3।
দ্বারা আউটপুট 3। তো এখানে আসলে ফাংশনালের রিইউজেবিলিটি যত বাড়াইতে চান সেক্ষেত্রে আপনার রিটার্নটা ইউজ করতে পারেন। এটা আমরা অনেক দেখবো, আমাদের আরো ফাংশন নিয়ে আমাদের নেক্সট দিনের ক্লাসে আরো ইন ডেপথ আলোচনা হবে, ঠিক আছে? তো এই ফাংশনটা কেন রিটার্ন ইউজ করবে, ফাংশনের ভেতরে আমরা আরো কিছু কমপ্লেক্সিবিলিটি আনবো, এনে দেখার চেষ্টা করবো যে ফাংশন কিভাবে কাজ করে আর কি। তো ফাংশনের রিটার্ন আর রিকোর ভিতরে এটাই পার্থক্য যে রিটার্ন যখন করব ফাংশনের ভেতরে আর কিছু এক্সিকিউট হবে না, এবং রিটার্নের পরে কিন্তু ফাংশনে কোনো কোড আর এক্সিকিউশনই হয় না, ঠিক আছে? পুরো ফাংশনটাই অফ হয়ে যায়। আচ্ছা, আমরা আরেকটা জিনিস দেখি যেটা হলো নেস্টেড ফাংশন। নেস্টেড ফাংশন আমার মাল্টিপল ফাংশন থাকতে পারে। তো এখানে মনে করেন যে ফাংশন এমন হতে পারে, এটার নাম ক্যালকুলেশন দিলাম। তো ফাংশন ক্যালকুলেশনের ভেতরে অ্যাকচুয়ালি আমার ফাংশন প্লাসটা আছে। তো এটা হলো আমাদের নেস্টেড ফাংশন। তো নেস্টেড ফাংশনের ক্ষেত্রে আমাদের পিএইচপির সিস্টেম হলো, যদি আমি এটাকে এখন রান দিই তো সেক্ষেত্রে কি হবে, দেখেন এখানে একটা এরর চলে আসছে, প্লাস ফাংশনকে সে চিনতেছেই না। কারণ হলো যে আমাদের যেহেতু নেস্টেড ফাংশন, ফার্স্টে প্যারেন্ট ফাংশনকে কল করতে হবে। প্যারেন্ট ফাংশনকে কল করার পর দেন তার আন্ডারে যে চাইল্ড ফাংশন আছে সেটাকে কল করা লাগতে পারে। তার মানে নেস্টেড ফাংশন, নেস্টেডের যে ফাংশনালিটি আছে, মানে এমন হতে পারে যে প্যারেন্টের ভিতর আপনি ডাটাবেজের কানেকশন করতেছেন, প্লাস আদার যে ডিপেন্ডেন্সি গুলো আছে, এখানে মনে করেন আরো 20টা ফাংশন আছে, সেই 20টা ফাংশনের যে ডিপেন্ডেন্সি গুলো আছে প্যারেন্টের ভিতরে পাস করে, সেখানে সেটা করার পর দেন এইগুলা এক্সিকিউশন হচ্ছে, ঠিক আছে? তো প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপটা এখানে ক্রিয়েট হচ্ছে। এখন প্যারেন্টটা যখন আমি কল করতেছি তার এক্সাক্ট প্যারামিটার দিয়ে, তখন দেখেন দিস ইজ আওয়ার আউটপুট 3 চলে আসছে, ঠিক আছে? এই আর কি। আচ্ছা, আমাদের আজকের ক্লাসটা এতটুকুই থাক। তো আমরা নেক্সট দিন মোটামুটি ফাংশন আর যে আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা আমরা চেষ্টা করব নেক্সট দিনের শুরু করার, বা নেক্সট দিন লাস্টের দিকে শুরু করার। তারপরে হয়তো বা একটা ক্লাসের ভিতরে আমরা লারাভেল শুরু করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আমি ভিডিওটা এবং ক্লাসের ফাইলটা আপলোড করে দিচ্ছি। স্যার জি, স্যার আচ্ছা, আমরা এই জিনিসগুলা প্র্যাকটিস করব কোথা থেকে? একটু যদি অ্যাডভান্স লেভেলের জিনিস প্র্যাকটিস করতে চাই। W3 স্কুল। W3 স্কুলটা খুব ভালো একটা ওয়েবসাইট, ওখানে গেলে আপনার এগুলো W3 স্কুল PHP তে সার্চ দিবেন মোটামুটি, তারপর আপনার টিউটোরিয়ালস পয়েন্ট আছে, ওটাও PHP তে সার্চ দিবেন, মোটামুটি পেয়ে যাবেন রিসোর্সগুলো। ওখানে ইন ডেপথ ডেসক্রিপশন সহ পাবেন, অনেক কিছুই ডিটেইলস দেওয়া থাকে। এবং আমি হয়তো এখানে 3টা 4টা ফাংশন দেখছি, কিন্তু এরকম আরো প্রায় 30-40টার মতো ফাংশন আছে, যেমন অ্যারে কি, অ্যারে কম্বাইন, অনেক আছে, ঠিক আছে? সব তো একটা একটা করে দেখাইতে গেলে অনেক সময় লেগে যাবে। সো আমার মনে হয় যে আপনারা W3 স্কুল থেকে ওখান থেকে প্র্যাকটিস করতে পারেন। মোটামুটি ধারণা পেয়ে গেলে, একবার করতে পারলে বাকিগুলা দেখবেন যে ওই ফ্লোতে মিলে গেছে। এরপরে প্রবলেম হলে আমারে বলেন, সলভ করে দেওয়ার চেষ্টা করব। কারো কোনো কোশ্চেন আছে? ঠিক আছে, তাহলে আজকে শেষ করে দিই। আর 1 মিনিটের মতো আছে, ইনশাল্লাহ নেক্সট দিন তাহলে আমরা বসতেছি। ওকে।